আসসালামু আলাইকুম। বিদ্যালয়, এই বিদ্যালয় নিয়ে কিছু কথা না বললেই হয় না। মনের মধ্যে খুব আকুপাকু করছিল, ভেবেছিলাম করব না, তারপরও না বলে পারছি না। পৃথিবীতে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করার জন্য, গৌরবময় করার জন্য, যাতে বাংলাদেশকে মানুষ একটা পজিটিভ ভাবে চেনে ও জানে, যার ফলশ্রুতিতে দেশে বিনিয়োগ বাড়বে, দেশের প্রতি আস্থা বাড়বে, এ দেশের মানুষকে পৃথিবীর সবাই ভালোবাসবে। সেই জন্য অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন। যদি কেউ বিখ্যাত হয়ে যান, তখনই তিনি বলেন যে আমরা তো দেশের জন্যই করতেছি। ওয়েল, এইভাবেই যার যার নিজস্ব ক্ষেত্র থেকে দেশের জন্য অবদান রাখার চেষ্টা করেন। আর যিনি নিজেকে যত সুউচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন, ততই দেশের মঙ্গল হয় এবং সেই দেশের পরিচিতি ওই ব্যক্তিটির মাধ্যমে যেমন ঘটে, তেমনি বাংলাদেশের পরিচিতিটাও পজিটিভ ভাবে সবার সামনে উন্মোচন হয়। আর তাই প্রত্যেকেরই উচিত নিজ নিজ ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো এমনি ভাবে এই কথাগুলো বললাম এই জন্য, যেখানে সারা বাংলাদেশের মানুষ চেষ্টা করতেছে দেশের সুনাম রক্ষার জন্য, নিজ নিজ ক্ষেত্র থেকে চেষ্টা করে যেতে, সেখানে আমাদের দেশের বিদ্যালয়ে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যে হুলস্থুল কাণ্ড করতেছেন, যেভাবে আন্দোলন করতেছেন, তাও কিসের জন্য? তাদের বেতন বাড়ানোর জন্য। তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষক এই যে ওনারা বেতন বাড়ানোর জন্য যে পন্থাগুলো অবলম্বন করতেছেন, এতে বহির্বিশ্বে আমাদের দেশের সুনাম কি রক্ষিত হচ্ছে? তারা কি বাংলাদেশের মানুষ সম্বন্ধে পজিটিভ কোনো ধারণা নিবে? তারা চিন্তা করবে যে বাংলাদেশে একটি মহান পেশা শিক্ষক, তারাই নাজেহাল অবস্থায় আছে, তারাই দুর্বিষহ জীবনযাপন করতেছে, তারাই ঠিক মতন খেতে পারে না। এটা একটা গরিব দেশ, এটা একটা নেগলেক্টেড দেশ, এরা শিক্ষককে সম্মান করতে জানে না। এমনি ভাবে বিভিন্ন নেগেটিভ ধারণা তাদের মধ্যে সৃষ্টি হবে। এখন শিক্ষকরা বলবেন, আসলেই তো ঠিক, আমাদের তো এই বেতনে হচ্ছে না। আমার ভাবতেও খুব অবাক লাগে, আপনারা যে বেতন পান সেই বেতন দিয়ে আপনাদের হয় না, অথচ এর চেয়েও নিম্ন আয়ের লোকেরা মাত্র 6,000 7,000 টাকা যারা বেতন পায়, 8,000 টাকা যারা বেতন পায়, 9,000 টাকা যারা বেতন পায়, কিংবা 10,000 পর্যন্ত যারা বেতন পায়, যাদের কোনো আলাদা কোনো অ্যালাউন্স থাকে না, যাদের কোনো বাড়ি ভাড়া থাকে না, যাদের কোনো চিকিৎসা ভাড়া থাকে না, যাদের কোনো বাসস্থানের জন্য কোনো প্রকার সহায়তা করা হয় না, অর্থাৎ ওই 10,000 টাকা বেতন পেলে সেই 10,000 টাকা দিয়েই তারা সংসার চালাচ্ছে। আরো অবাক করা বিষয় কি জানেন? এমনি পরিবারের সংখ্যা বাংলাদেশে অগণিত, অগণিত। এত পরিমাণ বাংলাদেশে এই পরিমাণ লোক আছে যারা এই টাকার ভিতরেই তাদের 2টা 3টা 4টা 5টা বাচ্চা নিয়ে একসাথে সংসার করতেছে। এমনকি অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের পিতামাতাকে পর্যন্ত ভরণ পোষণ দিচ্ছে বা পিতামাতাকে সেবা করে যাচ্ছে ওই টাকার ভিতরেই। হয়তো একবেলা খাচ্ছে, একবেলা খাচ্ছে না, কিংবা কখনো প্রতিদিনই ডাল ভাত খাচ্ছে, কিংবা কখনো আলু ভর্তা দিয়ে খাচ্ছে, কিন্তু ওই টাকার ভিতর দিয়ে তাদের সংসার চলতেছে। আর আপনারা বাসস্থান বাসস্থানের জন্য একটা ভাতা পেয়ে থাকেন, চিকিৎসা ভাতা পেয়ে থাকেন, টিডিএ ভাড়া পেয়ে থাকেন, উৎসব ভাতা পেয়ে থাকেন, বছর বছর আপনাদের ইনক্রিমেন্ট হয়। এত তো সত্য, সকাল 8টার সময় যান, 5টার সময় চলে আসেন। আরে বাপরে, এটা তো আমি আসলে বেশি বলে ফেলেছি, 12টা 1টা 2টায়ও চলে আসেন। আর এতটুকু ডিউটির জন্য আপনারা ওই পরিমাণ বেতন পেয়ে থাকেন, এরপরও আপনাদের বেতনে হয় না। সেই জন্য বাংলাদেশ সম্বন্ধে নেগেটিভ ধারণার জন্য আপনারা আজকে রাস্তায় নেমেছেন।
এবং বলতেছেন 20 বছর আগে সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই, জানেন আমার কাছে 1টি টাকাও নেই। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য। আজ থেকে ইলিশ খেতে পারেন না, কবে যে মুরগি খেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। যার ফলশ্রুতিতে আজকে কিছু ইয়াং বয়সের ছেলে, বিশেষ করে এরকম নিম্ন মধ্যবিত্ত বললে ভুল হবে, একেবারে নিম্নবিত্ত শ্রেণীর একটা মানুষ, সে ভিডিও করেছে যে ভাই শিক্ষকরা নাকি ডিম খেতে পারে না, মাছ খেতে পারে না, আর এই যে আমি ডিম নিলাম, 5 হালি ডিম নিয়েছি, এরকম 3 দিন 4 দিন পর পরই নিতে হয়, অথচ আমার বেতন মাত্র 8,000 টাকা। মাসে একবার অন্তত মুরগি খেয়ে থাকি, আবার 2-4-6 মাসে একবার গরুর মাংসও খেয়ে থাকি। হয়তো 1 কেজি নিতে পারে না, আধা কেজি নেয়, আধা কেজি নিতে পারে না, 1 পোয়া নেয়, কিন্তু তারা খেয়ে থাকে। তারাও বলতেছে এই কথা, অথচ শিক্ষকরা বলতেছেন তারা মাছ খেতে পান না, ইলিশ মাছ, তারা মাংস খেতে পারেন না। কবে যে ব্রয়লার মুরগি খেয়েছেন তা তাদের হিসাবেই নাই। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, শিক্ষকরা কত ধরনের মিথ্যা কথা বলতে পারে এবং দেশটাকে কতটা হেয় প্রতিপন্ন করেছে, এটা কি তারা একবারও ভেবে দেখলো? তারা কি ভেবে দেখেছে যে তাদের এই কার্যকলাপগুলো পৃথিবীতে বাংলাদেশের মানটি কোথায় নিয়ে যাবে? আমার খুবই লজ্জা হয় বলতে, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেভাবে স্কুলে গিয়ে লুডো খেলেন, ক্যারাম খেলেন এবং সময় কাটান উলের মাফলার গেঁথে গেঁথে, যা পৃথিবীর অন্য কোনো পেশার বেলায় এই ধরনের রেকর্ড আছে কিনা আমার জানা নেই। আরো সবচেয়ে অবাক করা বিষয়, একটা মানুষ তার জীবনে যে দুর্নীতি করে বা দুর্নীতি শেখে, তার প্রথম স্তর হচ্ছে এই শিক্ষালয়, এই বিদ্যালয়। সেটা কেন বললাম? আমার বাবা একজন মধ্যবিত্ত ঘরের মানুষ, তিনি যা দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, আমরা সন্তুষ্ট ছিলাম। এভাবেই আমার মেট্রিক পরীক্ষা পার হয়ে যায়। এই মেট্রিক পরীক্ষার মধ্যে আমি বাইরের জগৎ চিনতে পারিনি, কোথায় কি হয় না হয়, কোথায় দুর্নীতি হয়, এগুলো বুঝতে পারতাম না। তখন সেই বোঝার জ্ঞান আমার হয়নি, কারণ আমি বাইরের দুনিয়ার সাথে অপরিচিত ছিলাম। বাবা মা কখনোই বাহিরে যেতে দিতেন না, যাতে করে বাহিরে খারাপ সংস্পর্শে না চলে যাই কিংবা হারিয়ে না যাই। আমি তাদের একমাত্র ছেলে ছিলাম, যার ফলে এইগুলো আমি দেখিনি কখনো। এখন আমি যখন মেট্রিক পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে আমার সনদটি আনতে যাই, তখন অফিস থেকে আমাকে বলতেছে, তখনকার সময়ের কথা, এটা 1993 সনের কথা, তখন আমি যখন আমার সনদটি আনতে যাই, তারা বলতেছে 200 টাকা দিতে হবে। আমি হা করে রইলাম। আমি এই কথাগুলো শুনতাম মানুষের কাছে, আমি কখনো বিশ্বাস করিনি। অবাক হয়ে গেলাম, 200 টাকা? আমি পরীক্ষা দিয়েছি, আমার কষ্টার্জিত ফসল, এসএসসি সার্টিফিকেট, এইটা একটু সময় নিয়ে আসে, তাই বলে আপনি বলতেছেন আমাকে 200 টাকা দিতে হবে? না, আমি 200 টাকা দিব না, আপনি আমার সার্টিফিকেট দেন। তিনি বলতেছেন একটু সমস্যা আছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আপনার সার্টিফিকেটটা কোথায়, একটু খুঁজে দেখি আপনাকে জানাবো। এইভাবে করে তিনি আমাকে 2-4 দিন ঘোরালেন, কিন্তু আমাকে সনদ দিলেন না। শেষে আমি প্রধান শিক্ষকের কাছে পর্যন্ত গেলাম, তিনিও বললেন যে চাচ্ছে যখন তুমি দিয়ে দাও নাই, 200 টাকায় তোমার এমন কি আসবে যাবে, যাও দিয়ে নিয়ে যাও। পরে আর আমি সেই প্রধান শিক্ষকের সাথে তর্ক করতে পারলাম না, কারণ তখন আমি একটা মাত্র 16 বছরের যুবক। সেখানে আরো কিছু লোক বসা ছিলেন, যাদের মধ্যে আমি কথা বললে হয়তোবা বেয়াদবির পর্যায়ে নিত, হয়তোবা নয়, অবশ্যই বেয়াদবির পর্যায়ে নিত, এবং আমার সনদটি হয়তোবা আটকে দিত, যার ফলশ্রুতিতে আমি আর সাহস করে পাইনি। শেষে আমি সেই সনদটি 200 টাকা দিয়ে ছাড়িয়ে আনতে বাধ্য হয়েছি। এখানেই শেষ নয়, আজকে আমি বিবাহিত হয়েছি, আমি বাবা হয়েছি, আমারও 2টি ছেলে আছে। ছোট ছেলের কথা বলি, বড় ছেলের কথা বলি, সে যখন ক্লাস 5-এ পড়ে,
আমি তখন সিলেটে অবস্থান করি জব পারপাজে। তো কোন একটি কারণে আমাকে সিলেট ছাড়তে হয়, আবার আমার নিজস্ব জায়গা অর্থাৎ সাভারে ব্যাক করতে হয়। তখন ছেলে 5-এ পরীক্ষা দেয়। তো 5-এর সার্টিফিকেটটি দরকার 6-এ ভর্তি করানোর জন্য, তা না হলে তারা নিবে না। এই জন্য আমি 5-এর সার্টিফিকেট চাইতে গেলাম। একজন মহিলা প্রধান শিক্ষিকা ছিলেন, তিনি বললেন, তিনিও ওই সার্টিফিকেটের জন্য 200 টাকাই চাইলেন তখনও, যে কেন আমার ছেলের সার্টিফিকেট দেবেন, ক্লাস 5-এর একটা সার্টিফিকেট, তাই নিতেও 200 টাকা লাগবে? না, আসলে 200 টাকা ওই যে আমাদের এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, তো তিনি বলতেছেন ওই কিছু টাইলসের কাজ হবে, তো সেই জন্য আর কি টাকাটা চাওয়া। মানে এটা সরকারি বিদ্যালয়, এখানে তো সরকারি যা কিছু করার করবে, আপনি আমার কাছে কেন এই টাকা চাইবেন? না, এটা সবাই মিলে একটু সাহায্য করতেছে, আপনিও করেন। তা আমি করতে পারতেছি না, আমার আসলে সেই টাকাটা নেই, আমার সার্টিফিকেটটা দেন। না, তাহলে সার্টিফিকেট দেওয়া যাবে না। উনি মুখের উপরেই বলে দিলেন সার্টিফিকেট দেওয়া যাবে না। আমি একটু তখন ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তাছাড়া আমার পূর্ব অভিজ্ঞতাও ছিল, যার ফলশ্রুতিতে আমি আমার ছেলেটার জীবন নিয়ে আর টানাটানি করতে চাইলাম না। তাছাড়া আমার তখন সিলেটের থেকে সাভারে আসা ব্যাক করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তাই সেখানেও টাকা দিয়ে শেষ পর্যন্ত সার্টিফিকেটটি ছাড়াতে বাধ্য হয়েছি। এই ছেলেই যখন আবার সাভারে এসে স্কুলে জীবনে পড়ালেখা করলো, সেও মেট্রিক পরীক্ষা দিল, তখন সেই স্কুল থেকে যখন তার সার্টিফিকেটটা আনতে যাই, তখন প্রধান শিক্ষক 500 টাকা দাবি করলো। এবং এই নিয়ে আমি তার সাথে তর্ক করেছি, আমি তার সাথে অনেকভাবে বলেছি, এই যে আপনারা নীতি বাক্য আপনার রুমে লাগিয়ে রেখেছেন যে শিক্ষালয় হচ্ছে মানুষের শিক্ষার প্রথম স্তর, আসলে এখানে তো লেখা দরকার যে দুর্নীতির প্রথম স্তর, দুর্নীতি শেখাই হয় এই স্কুল থেকে। উনি তখন আমার দিকে চেয়ে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে মাথা হেড করে নিলেন, কিন্তু আমাকে সার্টিফিকেট দিলেন না। তার সাথে আরেকজন শিক্ষক বসা ছিল, সে বলল, আপনি যাই বলেন ভাই, টাকা ছাড়া আপনি সার্টিফিকেট নিতে পারবেন না, আপনাকে সার্টিফিকেট নিতে টাকা লাগবেই। অগত্যা বাধ্য হয়ে কি আর করা, ভেবেছিলাম অনেক কিছুতে যাব, কিন্তু ছেলের জীবনের কথা চিন্তা করে আমি আর প্রতিবাদী হতে পারলাম না। সেখানেও 500 টাকা দিয়ে তার পরীক্ষার পর যে একটা সনদ দেয়, সেই সনদটি আনার জন্য 500 টাকা দিতে হয়েছে। আবার মূল সনদ যখন এসেছে, তখন আবার 500 টাকা দিয়ে তার কাছ থেকে সেই মূল সনদটাও নিতে হয়েছে। এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে আমাদেরকে এই শিক্ষা দান করা হয়, যার ফলশ্রুতিতে আজকে একজন উপদেষ্টা দুঃখ করেই বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান মোটেই সঠিক নয়। এবং তিনি এটাও বলেছেন যে আমাদের সময়ও স্কুলের শিক্ষক ছিলেন, তারা 28 টাকা বেতন পেতেন। যদি তুলনামূলক করা হয়, তাহলে তখনকার তুলনায় এখন একটু বেশি আছে, তারপরও তারা এই ধরনের আচরণ করতেছে, এটা সত্যিই লজ্জাজনক। আজকে যাদেরকে বদলি করা হচ্ছে, যাদেরকে ট্রান্সফার করা হচ্ছে, এটা তো চাকরিরই একটা অংশ, সরকারি চাকরির একটা অংশই তাদেরকে বদলি হতে হবে। তাহলে এই বদলির বেলায় আজকে কেন তারা নাটক করতেছে যে আজকে আমরা আন্দোলন করেছি বলে আমাদেরকে এই শাস্তিতে দেওয়া হয়েছে? হ্যাঁ, হতেই পারে আপনার এটা শাস্তি, তো এটাও তো আপনার চাকরির ইসে লেখাই আছে যে এই ধরনের সরকারি চাকরিতে করে কখনো কোনো আন্দোলনে নামা যাবে না। তা আপনি যে আন্দোলনে নেমেছেন, আপনার তো চাকরিটা খেয়ে দেওয়া উচিত ছিল, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু সেখানে চাকরি থেকে বরখাস্ত না করে আপনাদেরকে বদলি করা হয়েছে, অনেক কম শাস্তি দেওয়া হয়েছে। এত তো সত্ত্বেও আপনারা এই নাটক করতেছেন, দেশের ভাবমূর্তিকে নষ্ট করতেছেন। আবার বলেন আপনারাই যে এই সচিবালয় আন্দোলনের সময় কিছু কিছু শিক্ষকের মুখে শুনি, এই সচিবালয় আমরা তৈরি করেছি, আমাদের পড়ালেখা আমরা শিখিয়েছি বলে তারা আজকে সচিবালয়ে বসতে পেরেছে, প্রশাসনে বসতে পেরেছে। আজ প্রশাসনে বসে তারা আমাদেরকে লাঠি পেটা করছে, আঘাত করতেছে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? আমি ধিক্কার জানাই ওই শিক্ষককে যে এই ধরনের কথা বলেন। আমি ধিক্কার জানাই আপনাকে, আপনি দেশের জন্য কতটা অমঙ্গলজনক এবং অকল্যাণকর যে দেশের জন্য এমন ভাবমূর্তি নষ্ট করতেছেন। আপনারা দেশের কি পন্থায় আপনারা এই দেশে এই ধরনের আন্দোলন করতেছেন? কোন যুক্তিতে এই আন্দোলন করতেছেন? এই আন্দোলনের কোনো যুক্তিই নেই। এই সরকার দুর্বল বলে আপনাদের এই
দাবি মেনে নিচ্ছে, কিন্তু যদি সত্যিকার অর্থে কোনো সরকার হতো এবং বিবেচনা দিয়ে তারা বিবেচনা করত, বুদ্ধি জ্ঞান দিয়ে যদি বিবেচনা করত, তাহলে আপনাদের এটা আপনারা প্রাপ্য নন। একটা মানুষ একটা চাকরিতে যখন ঢোকে তখন তো তাকে বলাই হয় আপনি এই বেতন পাবেন, এই বেতনে আপনার হবে কিনা। আপনি তো জেনে শুনেই সেখানে পা দিয়েছেন, আপনি জেনে শুনেই সেই চাকরিতে গিয়েছেন, তাহলে আজকে কেন এই আন্দোলনে করতেছেন? এগুলো আসলেই কাম্য নয়। আশা করি শিক্ষকরা যে সম্মানের স্থান এবং আপনাদেরকে আমরা যে মাথার মুকুট বানিয়ে রাখি, পিতামাতার পরে আপনাদেরকে স্থান দেই, আশা করি সেই স্থানকে সম্মানিত করবেন। যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে আবার সঠিক পথে ফিরে আসুন। এভাবে নয়, যদি কোনো দাবি দাওয়া থাকে, কোনো চাওয়া থাকে, আপনারা স্মারকলিপি পেশ করুন, সরকারের কাছে দাবি করুন, চিঠির মাধ্যমে জানান, দরখাস্তের মাধ্যমে জানান। এটা আপনাদেরকে মানায় না। তাহলে বাচ্চারা আপনাদের কাছ থেকে কি শিখবে? আজকে বাচ্চারাও তো আপনাদের এই আন্দোলন থেকে শিখতেছে, ওই ছাত্ররাই আপনাদের কাছ থেকে শিখতেছে কিভাবে আন্দোলন করতে হবে, কিভাবে আন্দোলনে গিয়ে মিথ্যা কথা বলতে হবে, কিভাবে আন্দোলনে গিয়ে শুয়ে পড়ে কান্নাকাটি করতে হবে। এগুলো আপনাদের কাছ থেকে শিখতেছে। মিথ্যা একটি কথা নিয়ে কিভাবে প্রতিবাদ করতে হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এইগুলো আপনাদের কাছ থেকে শিখতেছে, যেটা আদৌ কাম্য নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।